হাই স্টুডেন্টস, হোপ অল ইজ ওয়েল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 11-এর একটি কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতা আমরা আলোচনা করব। তোমাদের বলে রাখি, এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই কবিতা নিয়ে আমরা টোটাল 4টা ক্লাস করবই। আজকে তার প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাসে কি করব? প্রথম ক্লাসে কবি এবং কবিতা নিয়ে 2-4 কথা বলবো, তারপরে কবিতাটি লাউড রিডিং করব এবং যে ওয়ার্ড মিনিং রয়েছে সেগুলো বলবো, এবং তারপরে কবিতাটির লাইন বাই লাইন ডিসকাশন এবং অ্যানালিসিস আমরা করব, এবং সেটা প্রথম ক্লাসে আমরা আজকে করতে যাচ্ছি। এরপরে যে নেক্সট ক্লাস আসবে, সেই নেক্সট ক্লাসে কি করবো? আমরা নেক্সট ক্লাসে যে এমসিকিউ কোয়েশ্চেন্স বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন এবং উত্তর বলবো, এবং সম্ভাব্য কি কি প্রশ্ন উত্তর হতে পারে আগামী বছরের জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস যে 3 আমরা 3 নম্বর ক্লাস নেব, তাতে আমরা কি করব? তাতে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, বিগত বছরগুলোতে কি কি এসেছিল সেগুলো আলোচনা করব, এবং সম্ভাব্য কি কি আসতে পারে সেই নিয়ে আলোচনা করব। এবং যে ক্লাস নম্বর 4 আমাদের হবে এই কবিতার উপরে, সেটা আমরা লং আনসার টাইপ কোয়েশ্চেন্স, বিগত বছরগুলোতে কি কি এসেছিল সেগুলো কোয়েশ্চেন আনসার করব, এবং আগামী বছরে কি আসতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে টোটাল এই কবিতার উপর আমরা টোটাল 4টা ক্লাস করবই। ওকে, ফার্স্ট on the analysis and discussion of the poem, next class on the multiple choice questions by MCQ, number 3 class on short answer type questions, and the 4th class will be on long answers and questions. Okay, তাহলে আজকে আমরা প্রথমেই শুরু করা যাক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে সনেট composed upon Westminster Bridge. Before starting the poem, we have to discuss something about the poet. কবিতাটা শুরু করার আগে আমাদের কবি সম্পর্কে 2-4 কথা বলতে হবে। আমরা সবাই জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য গ্রেট রোম্যান্টিক পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিখ্যাত রোম্যান্টিক কবি ছিলেন। হি ওয়াজ দ্য লিডিং পোয়েট অফ দি রোম্যান্টিক এজ। রোম্যান্টিক এজে তিনি সবথেকে লিডিং বা অগ্রণী তিনি একজন কবি ছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মেইনলি talked about nature in his poetry. সাধারণত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি প্রকৃতি নিয়ে তার কবিতা নিয়ে প্রকৃতি বিশেষ করে হাইলাইট করেন। আমরা জানি রোমান্টিক পোয়েট্রি কি, রোমান্টিক পোয়েট্রির মধ্যে ইমাজিনেশন থাকবে, তার মধ্যে নেচার থাকবে, এবং তার মধ্যে একটা মনের কথা স্পন্টেনিয়াস ওভারফ্লো থাকবে। এইগুলো রোমান্টিক কবিতার আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এগুলো হলেই। আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, হোয়াট ইজ পোয়েট্রি? পোয়েট্রি হলো কি? পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশনস এন্ড ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। অর্থাৎ কবিতা হলো মনে স্বতঃস্ফূর্তভাবে যেটা আসছে সেটার ইমোশনাল বহিঃপ্রকাশ, সেটাই হলো কবিতা। তিনি ওয়ার্ডসওয়ার্থ এই কবিতা ডেফিনেশন বলতে গিয়ে তিনি বলেছেন। এবং ওয়ার্ডসওয়ার্থ হি ওয়াজ দ্য গ্রেট রোম্যান্টিক পোয়েট। হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1770 and he breathed his last in 1850. এবং তিনি এবং তার সঙ্গে তার যে ফ্রেন্ড কোলরিজ, তারা দুজনে মিলে তার একটা যে ম্যানিফেস্টো অফ রোম্যান্টিক পোয়েট্রি, যেটা বলা হয় লিরিক্যাল ব্যালেডস, সেটা 1798 তার পাবলিশ করেছিলেন। এবং তারপরে রোম্যান্টিকের শুরু হয়েছে, বা রোম্যান্টিক যে লিটারেচার সেটা রাইটিং শুরু হয়েছে। যাই হোক, তোমরা পরে আর ডিটেলসে পড়বে। এবং তারপরে আমরা বলি যে এই যে কবিতা আছে, লাইন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3rd, 1802, এই যে কবিতা, এই কবিতা প্রথম টাইটেলটা আমরা ডিসকাস করি একটু, তারপর আমরা কবিতার ভিতরে যাবই। দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড ওয়ার্ড মিনিং বলেছি আমরা, কম্পোজ রিটেন মানে লেখা, কবিতা লেখা হয়েছিল আপন উপরে ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজ, ইংল্যান্ডে একটা ব্রিজ রয়েছে, যে সেই ব্রিজের নাম হলো বা সেতু, সেটার নাম হলো ওয়েস্টমিনস্টার ব্রিজ। এবং আমরা জানি ইংল্যান্ডে যে লন্ডন যে শহর, সেই লন্ডন শহরকে ঘিরে আছে একটা নদী, সেই নদীটির নাম হলো টেমস নদী। তাহলে টেমস নদীর উপরেই এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা রয়েছে বা ওয়েস্টমিনস্টার সেতুটা রয়েছে। এবং কবি সেইখানে একদিন সকালে গেছেন, একদম আর্লি ইন দ্য মর্নিং, এবং সেই সময়ে তিনি ওইখান থেকে যে অনুভব করেছেন বা লন্ডন সিটিকে তিনি কিরকম দেখেছেন, যে শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেই নিয়ে এই কবিতাটি তিনি লিখেছেন। এবং এটা সেপ্টেম্বর 3rd, 1802 এটা কম্পোজ বা লেখা হয়েছিল। ওকে, এরপর আমরা একটা লাউড রিডিং করব এই কবিতার। তোমরা প্রত্যেকে তোমাদের টেক্সট বই সামনে রাখো
আমি তোমাদের পড়ছি, তোমার সেটা নোটিস করো, এবং তারপর আমরা ওয়ার্ড মিনিং বলবো। ওয়ার্ড মিনিং হওয়ার পরে তারপর আমরা একদম ডিসকাশনে বা লাইন টু লাইন ডিসকাশন বা লাইন বাই লাইন ডিসকাশন অ্যানালাইসিস আমরা চলে আসবো। Composed upon Westminster Bridge, September 3rd, 1802, William Wordsworth. Earth has not anything to so more fair. Dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty. This city now doth like a garment wear the beauty of the morning, silent, bare. Ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully step in his first splendor, valley, rock, or hill. Never saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. এই পোয়েমের কিছু ওয়ার্ডের মিনিং বাংলাতে এবং ইংরেজিতে তোমাদের সুবিধার জন্য এখানে দেওয়া হয়েছে। তোমরা কাজ করবে, ভিডিওটা পজ করে নিয়ে তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো খাতা লিখে নেবে। তাহলে যখন আমরা কবিতা ডিসকাস করব তখন থেকে তোমাদের সুবিধা হবে। ওয়ার্ডগুলো লিখে নিয়ে তোমার ভালো করে বুঝে নেবে, পড়ে নেবে, তাহলে সুবিধা হবে। আমি আবার তোমাদের সুবিধার জন্য পড়ে দিচ্ছি ওয়ার্ড মিনিংস। কম্পোজড মানে হলো লেখা হয়েছিল, রিটেন। আর্থ, আর্থ বলতে এখানে পৃথিবী বলা হয়েছে, দ্য ওয়ার্ল্ড। নট এনিথিং কিছুই না বা নাথিং। টু শো দেখানো, টু এক্সিবিট। ফেয়ার মানে সুন্দর, বিউটিফুল। ডাল অর্থাৎ নিরস, বোকা বা উদাসীন। এ পার্সন উইদাউট আর্টিস্টিক সেন্স এন্ড ফিলিংস, একজন ব্যক্তি যার শিল্প সম্পর্কে কোনো সেন্স বা ফিলিং নেই, শিল্প জ্ঞান নেই, তাকে ডাল বলা হয়েছে এখানে। সোল আত্মা বা মন, এস্থেটিক সেন্স যেটা। পাস বাই পার হয়ে যাওয়া, পেরিয়ে যাওয়া, গো পাস্ট। সাইট দৃশ্য, সিন অর স্পেকটেকল। টাচিং মনোমুগ্ধকর, যেটা মনকে জয় করে নেই, ইমপ্রেসিভ। এরপরে চলে এসছি আমরা নেক্সট যে রয়েছে আমাদের ওয়ার্ড মিনিংগুলো, তার দিকে আমরা চলে আসি। ম্যাজেস্টি মহিমা বা মর্যাদা, গ্রেটনেস বা কুদোজ। দিস সিটি, দিস সিটি বলতে লন্ডন সিটিকে বলা হয়েছে, লন্ডন। ডথ, ডথ মানে করে, ডাজ। ডথ অ্যাকচুয়ালি আর্কেইক বা ওল্ড ফর্ম অফ ডাজ। কবিরা মাঝে মাঝে এটা ইউজ করেন, আর্কেইক বা ওল্ড ইংলিশ তারা যে বানান সেটা ইউজ করেন ফর দ্য সেক অফ ক্রিয়েটিং পোয়েট্রি। তাহলে এখানে ডথ বলতে ডাজ বলা হয়েছে। গার্মেন্ট পোশাক, কস্টিউম বা ড্রেস। ওয়্যার, ওয়্যার মানে পরিধান করা, পুট অন। সাইলেন্ট নিশ্চুপ বা চুপচাপ, কম। বেয়ার উন্মুক্ত, নেকেড বা উইদাউট কভার। শিপস জলজাহাজ, টাওয়ার্স উঁচু চূড়া, ডোমস গম্বুজ বা গম্বুজ, থিয়েটার্স নাট্যমঞ্চ, টেম্পলস মন্দির। এবার চলে আসছে ব্রাইট মানে উজ্জ্বল, ফুল অফ লাইট। গ্লিটারিং দ্যুতিময়, যা আলো বিচ্ছুরণ বেরিয়ে আসছে, গ্লিটারিং। স্পার্কলিং। স্মোকলেস ধোঁয়াবিহীন, উইদাউট স্মোক। স্টিপ, স্টিপ মানে খাড়া, কিন্তু এখানে কবি ইউজ করেছেন স্লোপ ডাউন বা আস্তে আস্তে যেটা নেমে যাচ্ছে, ইরেক্ট বা স্ট্যান্ডিং। স্প্লেন্ডার জাঁক জমক, গ্র্যান্ডিয়ার পম্প বা লাক্সারি। ভ্যালি উপত্যকা বা লি। রক और হিল মানে পর্বত। কাম মানে শান্ত, কোয়াইট। সো ডিপ খুব গভীর, হেভি খুব গভীর। নেভার, নেভার নেভারে শর্ট করে লেখা হয়েছে নেভার।
গ্লাইডেথ পিছলে পড়া বা বয়ে যাওয়া, এটা গ্লাইড যে শব্দ তার আর্কেইক বা ওল্ড ফর্ম এখানে কবি ব্যবহার করেছেন ফর দ্য সেন্স অফ পোয়েট্রি। গ্লাইড বা স্লাইড বা স্লিপ। ওন মানে নিজের, টু সেলফ। সুইট উইল আনন্দময় ইচ্ছা, মানে ওন ডিজায়ার, নিজের ছন্দে নদীটি বয়ে যাচ্ছে। অ্যাশলিপ মানে ঘুমন্ত, স্লিপিং। আর মাইটি হার্ট শক্তিশালী বা ক্ষমতাবান হৃদয়, পাওয়ারফুল হার্ট। এখানে আমরা যে আমাদের রয়েছে ওয়ার্ড মিনিং এসেছে, ওয়ার্ড মিনিং তোমাদের সুবিধার সাথে বললাম, এগুলো তোমরা ভালো করে খাতায় টুকে নাও। এরপর আমরা যে কবিতা আছে সেই কবিতা আমরা ইন ডিটেলস লাইন বাই লাইন আমরা ওয়ার্ড মিনিং করে নিয়ে লাইন বাই লাইন ডিসকাশনে আসি, অ্যানালিসিসে আসি। ওকে। Composed upon Westminster Bridge, September 3rd, 1802, William Wordsworth. The first line: Earth has not anything to show more fair. Earth মানে পৃথিবীর কথা বলা হয়েছে। Earth has not anything to show more fair. অর্থাৎ কবি তিনি কি বললাম, তিনি একদিন একদম আর্লি ইন দ্য মর্নিং তিনি চলে এসেছেন কোথায়? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার যে ব্রিজ, যেটা কিসের উপর আছে বললাম? টেমস নদী। লন্ডন যে টেমস নদী, সে লন্ডনের টেমস নদীর উপরে যে ব্রিজ রয়েছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেইখানে তিনি আছেন এবং সেইখান থেকে লন্ডন শহরটাকে দেখছেন একদম সকালে। চারদিকে স্নিগ্ধ শান্ত পরিবেশ, শহরে যে কোলাহল বা চিৎকার চেঁচামেচি সেটা এখনো শুরু হয়নি এবং সূর্য আস্তে আস্তে উঠছে। একটা দারুণ বিউটিফুল সিন, খুব সুন্দর পরিবেশ। এবং যেহেতু সেই সময়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইংল্যান্ডে হয়েছিল এবং প্রচুর কলকারখানা গাড়ি হয়েছিল, সেগুলো তাতে হয় কি যে দিনের বেলায় সেই কলকারখানা শুরু হয়ে যায় বা গাড়ি শুরু হয়ে যায়, যানবাহন শুরু হয়ে যায়, প্রচুর ধোঁয়া হয়ে যায়, চারদিকে স্মোক ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। কিন্তু কবিতায় এই যখন তিনি কবি সেই সিনে গেছেন তখন কি হয়েছে যে তখন এই জাস্ট শুরু হয়েছে, মানে সকাল হয়েছে এবং তিনি তখনও সেই যানবাহন অত শুরু হয়নি বা কলকারখানার ধোঁয়া এখনো নির্গত হতে শুরু করেনি। অর্থাৎ পুরো পরিবেশটা একদম একদম স্মোকলেস, কোনো রকম ধোঁয়া নেই এবং শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ তিনি দেখতে পাচ্ছেন। এবং তিনি যেহেতু উপরে রয়েছেন, তিনি লন্ডন যে ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই ব্রিজের উপর রয়েছেন, সেখান থেকে পুরো টাউনটাকে মানে পুরো শহরটাকে, লন্ডন শহরকে খুব সুন্দরভাবে তিনি দেখতে পাচ্ছেন এবং সেইখান থেকে সেই প্রকৃতির দৃশ্য তিনি বলেছেন। এবং সেটা দেখে তার এত সুন্দর লেগেছে যে তিনি বলছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর আর সেরকম কিছু নেই যেটা এর চেয়ে বেশি সুন্দর হবে। অর্থাৎ কবি বলছেন যে এই যে সিনটা আমি দেখছি, যে লন্ডন সিটির দেখছি এখান থেকে ব্রিজ থেকে, এইটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। তিনি বলছেন যে সবচেয়ে সুন্দর জায়গা হলো এটা। এটা অন্য সময় পোয়েটিক ফর্মে হাইপারবোল বলা হয়। তো যাই হোক, তাহলে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর সবচেয়ে যদি সুন্দর কোনো জায়গা হয় তাহলে সেটাই এটা, এবং এর চেয়ে আর বেশি সুন্দর কিছু নেই। Dull would be of soul who could pass by. Dull would be of soul. Dull মানে হলো নিরানন্দ বা নিরস। একজন ব্যক্তি তার মনে আর্টিস্টিক সেন্স নেই, তাকে ডাল বলা আছে। সরি, ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই। অর্থাৎ একজন ব্যক্তি, একজন লোক যদি এইখানে আসেন এবং এই সিনটাকে তিনি লক্ষ্য করেন, দেখেন এবং সেটাকে উপভোগ না করেই বা এটাকে যদি না দেখেই তিনি পার হয়ে যান, তাহলে সেই ব্যক্তি অবশ্যই একজন নিরস বা সেই ব্যক্তির কোনো আনন্দ সেন্স নেই বা বিউটির কোনো সেন্স নেই। হি ডাজ নট হ্যাভ দ্য সেন্স অফ বিউটি। ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই। তাহলে এই সুন্দর দৃশ্য দেখে কোনো ব্যক্তি যদি পার হয়ে যান, তাহলে তিনি যদি না দাঁড়িয়ে এটা উপভোগ না করেন, তাহলে তিনি একজন ডাল ব্যক্তি হবেন। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এই যে দৃশ্যটা দেখছি আমি এখান থেকে, এত মন মুগ্ধ হয়ে যাচ্ছে বা এত ভালো লাগছে, যেটা দারুণ একটা মহিমা, একটা লাক্সারি ব্যাপার রয়েছে এখানে, দারুণ রাজকীয় ব্যাপার, মানে দারুণ সিনটা লাগছে তিনি বলতে চাইছেন। This city now doth like a garment wear. This city, এখানে দিস সিটি বলতে লন্ডন সিটিকে বলা হচ্ছে। লন্ডন সিটি doth, doth আমরা বলছি doth হলে কি does, does, does is আর্কাইক ফর্ম বা পোয়েটিক ইউজ, এটা কবিতা অনুসরণ করে রাখেন, বিশেষ করে রোমান্টিক বইটা করে রাখেন, সেটা হলো doth। তাহলে doth মানে does। তাহলে the city now doth like a garment wear। গার্মেন্ট মানে হলো
একটা পোশাক বা কাপড়, কস্টিউম বা ড্রেস। তাহলে তিনি কি বলছেন কবি? ওয়্যার, ওয়্যার মানে পরিধান করা। তাহলে দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, অর্থাৎ এই শহরটা, লন্ডন শহরটা মনে হচ্ছে একটা খুব সুন্দর পোশাক পরে আছে। কি পোশাক সেটা? আসলে এই যে চারদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ, কোনো স্মোক নেই, কোনো রকম ডিস্টারবেন্স, কোনো পলিউশন নেই, সেটা তিনি বলছেন যেন একটা পোশাক পরে আছি। দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। এবং দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই সকালের যে সৌন্দর্য, দ্য বিউটি অফ দ্য মর্নিং, এটা কিরকম? সাইলেন্ট, নিস্তব্ধ, একবারে চুপচাপ। কেন চুপচাপ? কারণ তখনও যানবাহন শুরু হয়নি, বা যে কলকারখানা আওয়াজ তখন শুরু হয়নি, মানুষের গন্ডগোল শুরু হয়নি, তাই সেটা সাইলেন্ট। আর বেয়ার, বেয়ার মানে উন্মুক্ত। উন্মুক্ত কেন? যে ওই যে কলকারখানার আওয়াজ, যে ধোঁয়া বা যানবাহনের যে ধোঁয়া, সেটা তখনও আকাশকে ঘিরে ফেলেনি বা আকাশকে ঢেকে ফেলেনি, বা সেখানে কোনো কুয়াশা নেই, তাই জন্য তিনি বেয়ার বলেছেন, উন্মুক্ত একেবারে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। এবং যেহেতু কোনো দিকে কোনো রকম দূষণ নেই, বা কোনো দিকে কোনো রকম মানে ঢাকা কিছু নেই, যেহেতু উন্মুক্ত রয়েছে, শান্ত স্নিগ্ধ রয়েছে, কোনো দিকে কোনো ধোঁয়া নেই, তার জন্য সবকিছু তিনি স্পষ্ট সেখানে দেখতে পাচ্ছেন। তিনি কি কি দেখতে পাচ্ছেন? শিপস, অর্থাৎ জলজাহাজ, ওই যে যে টেমস নদী, তার উপরে জাহাজ বয়ে যাচ্ছে। টাওয়ার্স, তিনি এখান থেকে অনেক বড় বড় স্তূপ বা উঁচু যে জায়গা সে দেখতে পাচ্ছেন। ডোমস, এবং সেখান থেকে তিনি অনেকগুলো ঘর, লম্বা লম্বা উঁচু উঁচু বাড়ি, সেগুলো তিনি দেখতে পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছেন তিনি? থিয়েটার্স, অর্থাৎ যেখানে নাট্যমঞ্চ, যেখানে নাটক হয়, সেগুলো তিনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড টেম্পলস, অনেক মন্দির বা উঁচু উঁচু জায়গা তিনি দেখতে পাচ্ছেন। তাহলে সবকিছু তিনি স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন, অনলি বিকজ দিট ইজ বেয়ার, উন্মুক্ত রয়েছে, কোনো রকম কোনো ডিস্টার্বেন্স নেই। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এবং তিনি বলছেন যে সবকিছুই ওপেন রয়েছে, খোলা আছে, একবারে উন্মুক্ত। আনটু দ্য ফিল্ডস মানে যে ফিল্ডস, যে ওইখানে ক্ষেতগুলো রয়েছে বা শস্য ক্ষেত বা সেইখানে যে মাঠ রয়েছে, সেটা একেবারে উন্মুক্ত, মানে কোনো রকম ঢাকা নেই, কোনো রকম কোনো স্মোক নেই বা ফগ নেই। অ্যান্ড টু দ্য স্কাই, অর্থাৎ এই যে জায়গাগুলো, শিপ, স্টার্স, ডোমস, থিয়েটার্স, এগুলো সবগুলোই উন্মুক্ত রয়েছে, এবং পরিষ্কার আকাশের দিকে তারা তাকিয়ে আছে, বা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, চারদিকে নীলা আকাশ। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এবং সবগুলো কি করছে? কি হলো? ব্রাইট, উজ্জ্বল দেখাচ্ছে। অ্যান্ড গ্লিটারিং, টিম 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 করে জ্বলছে, তারা গ্লিটারিং, উজ্জ্বল আকারে জ্বলছে, দুটি ছড়াচ্ছে। ইন দ্য স্মোকলেস এয়ার, কিরকম বাতাস? যে বাতাসে কোনো স্মোক নেই, ধোঁয়া নেই, একেবারে ধোঁয়াহীন বাতাস তারা আছে। এখানে একটা বিষয় রয়েছে যে যেহেতু তিনি সকালে এসেছেন, সূর্য হালকা হালকা উঠছে, হালকা হয়তো বা তখনও পুরোপুরি সূর্য ওঠেনি, তাহলে এখানে তিনি হালকা যে ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, এটা আসলে কি? যে ওইখান থেকে তিনি লন্ডন, যে তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজে রয়েছেন, ব্রিজের উপর থেকে তিনি তাকাচ্ছেন, তখন দেখছেন কি? যে শিপ, স্টার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, অন্যান্য ঘরগুলো, সেইখানে লাইট জ্বলছিল। সেই লাইটের যে আলো দিন 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 টিম টিম করে লাইট জ্বলছে, সেই গ্লিটারিং লাইট সেখানে দেখতে পাচ্ছেন, এবং সেটা তাকে উজ্জ্বল বা ব্রাইট দেখাচ্ছে, সেইটা তিনি কথা বলেছেন। তাহলে আমরা কি দেখলাম? যে ফার্স্ট যে 8 লাইন্স, যেটাকে আমরা সনেটটাকে বলি অক্টেভ, মানে এই কবিতাটা একটা সনেট, যা 14টা লাইন রয়েছে। প্রথম 8 লাইনটাকে অক্টেভ বলা হয়, এবং শেষের 6 লাইন সেটা সেস্টেট বলা হয়। এবং এটা ওয়ান টাইপ অফ পেট্রার্কান সোনেট। আমরা জানি যে সোনেট দু ধরনের হয়ে থাকে, পেট্রার্কান আর শেক্সপিরিয়ান সোনেট। পেট্রার্কান সোনেটে কি থাকে? 8 লাইন থাকে এবং 6 লাইন, মানে অক্টেভ এবং সেস্টেট। আর শেক্সপিয়ার লাইন থাকে 3টা কোয়াট্রেন্স থাকে, একটা কাপলেট থাকে। যাই হোক, পরে আমরা এগুলো আলোচনা করবো ডিটেলসে। তাহলে প্রথম যে 8 লাইন্স বা অক্টেভ, সেখানে কি দেখলাম? যে কবি এখানে এই যে শহরটা রয়েছে আমাদের, কোন শহরটা? লন্ডন শহর। তার যে দৃশ্য, সকালবেলায় যে দৃশ্য, এটা বিউটিফুল সাইট, সেটি ডেসক্রাইব করেছেন এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। আমরা আরেকবার সেটা রিভাইজ করি। আর প্রথম 8 লাইন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর চেয়ে ভালো সুন্দর দেখাবার জায়গা নেই। ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই, সেই ব্যক্তি নিরস হবে যে এই দৃশ্য না দেখেই পার হয়ে যাবে। এ সাইট সো টাচিং ইটস ম্যাজেস্টি, এত সুন্দর দৃশ্য, একদম জাঁকজমকপূর্ণ মনোরম দৃশ্য। সরি, দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, এই শহর, এই লন্ডন শহর একটা যেন পোশাক পরে আছে।
দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট এন্ড বিয়ার, এবং এই সকালের যে সৌন্দর্য একদম নিস্তব্ধ এবং উন্মুক্ত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস লাই, চারদিকে তারা রয়েছে, শিপস জাহাজ রয়েছে, টাওয়ার্স রয়েছে, ডোমস রয়েছে, থিয়েটার, টেম্পলস রয়েছে। ওপেন অনটু দ্য ফিল্ডস এন্ড টু দ্য স্কাই, এবং তারা খোলা আকাশের নিচে আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং দ্য স্মোকলেস এয়ার, এবং কোন রকম এখানে ধোঁয়া নেই, ধোঁয়াহীন বাতাসের মধ্যে তারা যেন তারা উজ্জ্বল চকচক করছে এবং তারা গ্লিটারিং করছে। ওকে, এরপর আমরা চলে আসি সরি নেক্সট যে 6 লাইনস, অর্থাৎ নেক্সট যে 6 লাইন রয়েছে সেখানে আমরা আসি। Never did sun more beautifully steep, যেহেতু সূর্য সেই সময় আস্তে আস্তে বেরোচ্ছে, তিনি বলছেন যে এই তো সৌন্দর্য দৃশ্য রয়েছে, সেই তখন সূর্য যখন বেরোচ্ছে, এত সুন্দরভাবে সূর্য উদয় বা এত সুন্দর সূর্যের যে দৃষ্টি বা সূর্য দেখতে এত সুন্দর কোনোদিন দেখিনি। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, অর্থাৎ সূর্য তার কি এত সুন্দরভাবে উদয় হচ্ছে বা তাদের যে এত সুন্দর খাড়া থাকা দেখাচ্ছে, স্টিপ দেখাচ্ছে, সেটা কোনোদিনই এরকম সুন্দর থেকে দেখতে পাইনি আমি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল, এবং তার প্রথম যে আলো, স্প্লেন্ডার, যে সূর্যর যে প্রথম যে আলো এখানে বলা হয়েছে, তার যে প্রথম যে আলো স্প্লেন্ডার, সেইটা কি, সেটা দারুণ তিনি অনুভব করছেন। এবং তিনি বলছেন এই যে স্প্লেন্ডার, তার যে সরি তার যে জাঁকজমক, যে বা পম্প বা লাক্সারি, সে কিরকম রয়েছে সেটা দারুণ সূর্য দেখাচ্ছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, মানে সূর্য জাস্ট উঠেছে, এই প্রথম তার যে কিরণ, সেই সূর্যের কিরণ যে প্রথম পড়ছে, সেইটা কোথায় উপরে, ভ্যালি, অর্থাৎ যে উপত্যকা অঞ্চল রয়েছে সেখানে পড়ছে, রক, পাথর উপরে বা হিল, পাহাড়ের উপরে সে আলো পড়ছে এবং সেটা দারুণ দেখাচ্ছে। নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, নেভার অর্থাৎ নেভার সো, আমি কোনোদিন এরকম দেখিনি। নেভার ফেল্ট, এমনকি এরকম অনুভবও করিনি, শুধু দেখা নয়, আমি এরকম কোনোদিন অনুভবও করিনি। কি অনুভব করিনি? এ কাম সো ডিপ, এত শান্ত, এত স্নিগ্ধ পরিবেশ, শান্ত, চুপচাপ এবং এত গভীর এটা রয়েছে, আমি কোনোদিন সেটা অনুভব করিনি। মানে এই যে কাম, এত গভীর কাম বা এত মানে বেশি শান্ত স্নিগ্ধ রয়েছে, সেটা তিনি অনুভব করতে পারছেন। এরকম তিনি দৃশ্য কোনোদিন দেখেওননি এবং কোনোদিন অনুভবও করেননি। নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, এবং দ্য রিভার, আমরা জানি কোন রিভার কথা বলেছে, দ্য টেমস, রিভার টেমস। তাহলে টেমস নদী, গ্লাইডেথ, গ্লাইডেথ মানে বয়ে যাওয়া, আমরা জানি গ্লাইডের এখানে পোয়েটিক বা ওল্ড ফর্ম হচ্ছে গ্লাইডেথ। তাহলে দ্য রিভার গ্লাইডস, নদীটা বয়ে যাচ্ছে, অ্যাট হিজ ওন সুইট উইল, ওন মানে নিজের, সুইট মানে এখানে মেলোডিয়াস বলেছে, উইল মানে নিজের ইচ্ছায়। তাহলে এখানে নদীটাতে নিজের ইচ্ছায়, নিজের খেয়াল খুশি মতো সে বয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় রয়েছে যে কবি এখানে বলছেন যে নদী তার নিজের খেয়াল খুশি মতো বয়ে যাচ্ছে, অর্থাৎ যখনই সারা দিনের কারবার শুরু হয়ে যায়, যখন দিন হয়ে যায়, শুরু হয়ে যায়, যখন চারদিকে থেকে সবকিছু আসা মানে বিজনেস শুরু হয়ে যায়, চারদিকে যাতায়াত শুরু হয়ে যায়, মানুষের জানা গোনা বা ওই জায়গাটা যে চারদিকে খুব বিজি হয়ে যায়, তখন কি হয়, নদীর যে নিজের যে হুইল, অর্থাৎ নদী যেদিকে তার যে গতিপথ বা জল যেদিকে যেতে চাইছে সেদিকে যেতে পারে না, কারণ প্রচুর কি শিপস চলে আসে বা প্রচুর যানবাহন চলে আসে এবং সেই জল কি ডিস্টার্ব হয় বা সে নিজের খুশি মতো এদিকে ওদিকে যেতে পারে না। যখন বিজনেস বা সেরকম খুব যখন হাসাল বাসাল শুরু হয়ে যায়, এখন যদি সেটা শুরু হয়নি, তার জন্য বলছেন যে নদী এখন তার নিজের গতিতে আরামসে বয়ে যাচ্ছে। দ্য রিভার গ্লাইডেথ এট হিজ ওন সুইট উইল, ডিয়ার গড, হে ঈশ্বর, হে প্রিয় ঈশ্বর, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম asleep, সরি, দ্য ভেরি হাউসেস সিম asleep, মানে যে ঘরগুলো আমি দেখতে পাচ্ছি এখান থেকে উপর থেকে, সেগুলো ঘুমোচ্ছে, সিম অ্যাসলিপ, দেখাচ্ছে যেন তারাও ঘুমন্ত অবস্থায় রয়েছে। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এখানে হাউসেস বলতে ঘরগুলো ঘুমোনি, আসলে কি কারা ঘুমোচ্ছে, ওই ঘরের ভিতরে যারা আছেন তারা ঘুমোচ্ছে, মানে এখানে ঘরকে পার্সোনিফাই করা হয়েছে। পার্সোনিফাইড মানে মানে কোনো নির্জীব বা কোনো বস্তুকে যদি মানুষের মধ্যে বিহেভ করানো হয় তখন সেটা পার্সোনিফাইড বা পার্সোনিফিকেশন বলা হয়। তখন এইখানে কবি এখানে কি বলছেন, দ্য হাউসেস
বা এটাকে পরবর্তী জানবে, এটাকে বলা হয় রেটরিক বলা হয়, দ্য কন্টেনার ফর দ্য কন্টেন্ট, অর্থাৎ একটা ঘরকে বলা হচ্ছে কিন্তু তার ভিতরে যারা আছেন তাদেরকে বোঝানো হচ্ছে। তো যাই হোক, হাউসেস সিম অ্যাসলিপ, মানে এত চারদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ রয়েছে যে বাড়িগুলোকে অবধি ঘুমন্ত মনে হচ্ছে, এবং সেটা তিনি অবাক হয়েছেন। তাই তিনি এখানে বলছেন, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং সেই বাড়িতে যারা আছেন তারা কি, তারা খুবই মাইটি হার্ট, খুবই মাইটি মানে শক্তিশালী হার্ট, এবং হার্ট ইজ লাইং স্টিল মানে এখনো তারা শুয়ে আছেন। এখানে মাইটি হার্ট বলতে কবি অ্যাকচুয়ালি এই লন্ডনকে বলেছেন। লন্ডন শহরের যে হৃদয় সেটা খুবই মাইটি পাওয়ারফুল। কেন মাইটি পাওয়ারফুল? কারণ লন্ডন সেই সময় হলো খুবই পাওয়ারফুল সিটি, পাওয়ারফুল টাউন, পাওয়ারফুল, কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে, প্রচুর কলকারখানা শুরু হয়েছে, প্রচুর আবিষ্কার শুরু হয়েছে ওইখানে, এবং খুব তার ওয়ার্ল্ডে খুব মর্যাদা রয়েছে, এবং সব দিক থেকে সে খুবই মাইটি বা পাওয়ারফুল। ফলে তার জন্য তিনি এখানে মাইটি হার্ট বলেছেন লন্ডনকে, এবং সেই মাইটি হার্ট সে কি করছে, এখনো শুয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ স্টিল লাইং, সে এখনো কিন্তু বা লাইং স্টিল, এখনো সে শুয়ে আছে। তাহলে আমরা লাস্ট 6 লাইন কি দেখলাম, লাস্ট যে স্টেট সেইখানে যে কবি এই শহরের কথা বলেছেন এবং তাতে তিনি যে ঘুমন্ত পরিবেশ সেটার বিশেষ কথা বলেছেন। আমরা আরেকবার রিভাইজ করি। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য কোনোদিনই এত ভালোভাবে উদয় হয়নি বা খাড়া হয়নি বা আসেনি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, তার যে প্রথম যে দ্যুতি বা আলো বেরোচ্ছে সূর্যের আলো কিরণ, তাতে এই ভ্যালি উপত্যকা বা রোক বা পাহাড় ও পর্বত চারদিকে একেবারে মানে জলমল করে উঠেছে, খুব সুন্দর দেখাচ্ছে। নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, আমি কোনোদিন এরকম দেখিনি বা কোনোদিন অনুভবও করিনি এত গভীর এই শান্ত পরিবেশ। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার নিজের মনের ইচ্ছাতে সে বয়ে চলেছে। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এমনকি ঘরগুলোকে কি মনে হচ্ছে, একেবারে ঘুমন্ত মনে হচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং যে শক্তিশালী যে হৃদয় সেই হৃদয় এখনো শুয়ে আছে। আমরা জানি এখানে যে ওয়ার্ডসওয়ার্থের যে ফিলসফি ছিল সেটা হলো প্যান্থেইজম বা প্যান্থাইস্টিক ফিলসফি, অর্থাৎ তিনি সবকিছুর মধ্যেই যেন একটা প্রেজেন্স অফ গড বা ঈশ্বরের যে প্রেজেন্স অনুভব তিনি করতেন। ফলে এখানে তিনি সেখানে ঈশ্বরের কথা বলেছেন যে ঈশ্বর যেন মনে হচ্ছে চারদিকে একটা দারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং এই কবিতার মধ্যে দিয়ে কবি এটাই প্রকাশ করেছেন যে তৎকালীন ইংল্যান্ডে বিশেষ করে সেই মর্নিংয়ে যে কি বিউটি ছিল সেটা তিনি প্রকাশ করেছেন, এবং এই কবিতার মধ্যে দিয়ে সেটা খুব সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন। এবং যে সনেট, এই সনেট ওয়ান অফ ওয়ার্ডসওয়ার্থ ভেরি ফেমাস সনেটস। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা কি করব, এরপরে এই কবিতার থেকে যে কোয়েশ্চেন আনসার বললাম, যে নেক্সট ক্লাসে আমাদের এমসিকিউ হবে, তারপর ক্লাসে আমাদের শর্ট কোয়েশ্চেন হবে, তারপরে আমরা লং কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা কবিতাটা ভালো করে পড়ো এবং রিপিট করে বারবার দেখে নিয়ে পড়ো, তাহলে যেন বুঝতে পারো আশা করি। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে বা ক্লাসে জেনে নেবে। ওকে, থ্যাংক ইউ, বাই, কিপ লার্নিং অ্যান্ড রিডিং।